সুমিত্রা, আমাদের পড়া খবরে আপনাকে স্বাগত জানাই। আজকে রীতিমতো হাইকোর্টে দেখলাম একটা ধুন্ধুমার পরিস্থিতি, যেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন উকিল আইনজীবী হিসেবে, তিনি পদার্পণ করলেন এবং সেখানে ওনাকে দেখে কিন্তু বাকিরা জোর জোর স্লোগান দিচ্ছিলেন এবং রীতিমতো চড়াও হচ্ছিল। এই ঘটনাটাকে কি বলবে, মানে দেখুন, কি বলার কিছু অপেক্ষা রাখে না। সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে এই মানুষটাকে বাংলার মসনদে বাংলার মানুষরা বসিয়েছিল, তাকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছিল। তিনি পালাবদল করেছিলেন 34 বছরের সিপিএম শাসনের অপশাসনের শেষ করে তিনি ক্ষমতায় এসেছিলেন, কিন্তু তার আমলে প্রত্যেকটা দপ্তরে চুরি। স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তর, আপনারা দেখছেন প্রাক্তন যিনি শিক্ষামন্ত্রী তার বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া গেছে। স্বাস্থ্য দপ্তরে কোটি কোটি টাকার দুর্নীতি, আরজি করের মতন ঘটনা, আরো বহু হসপিটালে এইরকম হচ্ছে যে রুগীকে রেফার করে দেওয়া হয়, সরকারি জিনিসপত্রের অপচয়, এমনকি মাঝে উঠেছিল ইউজড গ্লাভস, এগুলোকে আবার রিসাইকেল করার জন্য হসপিটাল থেকে পাঠানো হচ্ছে। এরকম বহু বহু অভিযোগ। এমনকি আপনাকে আমি বলি যে রাজ্য সরকার কিছু স্বাস্থ্য দপ্তরে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল, পরবর্তীকালে রাজ্য সরকার সেই অ্যাপয়েন্টমেন্টগুলোকে ক্যান্সেল করে, শুধুমাত্র বলে যে সেগুলো কোভিড অ্যাপয়েন্টমেন্ট বলে। এবং এইভাবে কয়েকটা কর্মী তাদের পুরো জীবনটাকেই পুরো হেল করে দেওয়া হয়, কারণ অনেকে এক্সিস্টিং কাজকর্ম ছেড়ে সেখানে চাকরি করতে গেছিলেন এবং এখনো অনেকে জুটছেন, চাকরি বাকরি পাননি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার মনে হয় যে উনি যে এসেছিলেন আজকে, উনি যাদেরকে রিপ্রেজেন্ট করতে এসেছিলেন তাদেরই ওনার প্রতি কোনো ভরসা নেই, তাদের ওনার প্রতি কোনো দায়বদ্ধতাও নেই, যার জন্যই আজকে এই চোর চোর স্লোগান ওনাকে শুনতে হয়েছে। চুরি তো উনি করেছেন, উনি সরাসরি নিজে না যুক্ত হলেও ওনার দলের প্রতিটা মন্ত্রী, ওনার দলের এমএলএরা, এমপিরা চুরির সঙ্গে যুক্ত। আজকে সুজিত বোস জেলে চলে গেছে, অন্যান্যদের বিরুদ্ধে অলরেডি ইডি সিবিআই এর নোটিশ জারি হয়েছে। সুতরাং এটা ওনার ফেথ, ওনার ভাগ্যে লেখা ছিল এবং সেই জন্যই ওনাকে আজকে এই স্লোগান শুনতে হয়েছে। ভবিষ্যতে হয়তো আবারও শুনতে হতে পারে। উনি কিসের জন্য এসেছিলেন? ওনার তো লয়ার আছে, ওনার তো সুপ্রিম কোর্টের লয়াররা রয়েছেন, ওনার সব বড় বড় লয়াররা রয়েছে। উনি লয়ার বলে উনি মামলা করতে এসেছেন? উনি একটা জায়গায় ছিলেন, উনি মুখ্যমন্ত্রী ছিলেন, রাজ্যটাকে চালাতে পারলেন না, এতগুলো টিচারের ভবিষ্যৎ নষ্ট করে দিলেন, এত এমপ্লয়ির ভবিষ্যৎ নষ্ট করে দিলেন। ওনার দপ্তরে খাদ্য দপ্তর, শিক্ষা দপ্তর, স্বাস্থ্য দপ্তর, ফায়ার, সমস্ত জায়গাতে ফরেস্ট, সমস্ত জায়গাতে কোটি কোটি টাকার ঘাপলা, কোটি কোটি টাকার চুরি। সেইখানে উনি কাকে ডিফেন্ড করতে এসেছিলেন? আর পোস্টপোল ভায়োলেন্সে যারা বিরোধী ছিল 2021, 2024-এ আমরা মামলা করেছিলাম। আমি আপনাকে বলছি, আমি নিজে মামলা করেছিলাম। সেই মামলায় তৃণমূল কি তীব্র বিরোধিতা করেছিল, তৃণমূলের অ্যাডভোকেটরা, সেগুলো আমরা ভুলিনি। সেই মামলায় কোর্ট আমাদের কিছু অর্ডার দিয়েছিল, কোর্টের অর্ডার নিয়েও বহু মানুষ বাড়িতে ফিরতে পারেননি, কারণ সেখানে এমএলএ এমপিদের অত্যাচার ছিল এবং পুলিশও কোনো কথা শুনতো না, কোর্টের অর্ডারকে কোনো মান্যতা দিত না। আজকে উনি পোস্টপোল ভায়োলেন্স দেখাতে এসেছেন। কতটুকু পোস্টপোল ভায়োলেন্স হয়েছে এখনো পর্যন্ত? আজকে কাঁথিতে একটা কি গন্ডগোল হয়েছে, সেখানে গিয়ে কেন্দ্রীয় বাহিনী সেখানে প্রোটেকশন দিয়েছে, এখনো পর্যন্ত প্রোটেকশন যথেষ্ট রয়েছে সারা রাজ্যে। ওনার কয়েকটা পার্টি অফিস পুড়েছে আর গন্ডগোল লেগেছে, সেগুলো নিয়ে তো বিজেপির রাজ্য নেতৃত্ব যথেষ্ট সরব হয়েছে। উনি কাদের জন্য মামলা করতেছে? উনি আসলে ভেবেছেন যে পায়ের তলায় জমি নেই, এখন আমি লোকের জন্য কিছু করে লোককে দেখাতে যাবো। লোক দেখানো ছাড়া এগুলো কিছু নয়। মানুষের ভবিতব্য মানুষকে এই জায়গায় নিয়ে এসেছে, ওই জন্য উনি চোর চোর শুনেছেন, যেটা ওনার প্রপার অ্যাডজেক্টিভ। 15 বছরে উনি যেরকম দেখিয়েছেন, আজকে জনতা তার রিপ্লাই দিচ্ছে এখান থেকে। আমার মনে হয় না কামব্যাক করার কোনো জায়গা নেই। ইন্ডিপিন্ডি জোট করে কিছু করতে পারেন, এই রাজ্যে সম্ভব না। তৃণমূল দলটা শেষ হয়ে গেছে, ভেঙে গেছে, বামেরা ওদের সাথে যাবে না। কংগ্রেস যদি যেতে চায় যেতে পারে। সুতরাং কাকে নিয়ে উনি লড়বেন? তৃণমূলের পা বাড়িয়েই রয়েছে। যে মদন মিত্র শপথ গ্রহণের আগের দিনও রাত্রি 11:30 অবধি নিঃশ্বাস নিতে পারছিলেন না, তিনি একদম চাঙ্গা হয়ে হাসি খুশি হয়ে
একদম পাঞ্জাবি টাঞ্জাবি পরে এখানে শপথ গ্রহণ করলেন, ঘন্টার পর ঘন্টা এখানে কাটিয়ে গেলেন। এমনকি অর্জুন সিং যখন বললেন যে মদনদা আমাদের দিকে ডাকলেই চলে আসবে, কার্যত মদনদা কোনো জবাবই দিতে পারলেন না। সুতরাং তার কাকে কাকে নিয়ে তিনি পদত্যাগ করবেন? তার সৈনিকরা তো পা বাড়িয়ে আছে বিজেপিতে যাওয়ার জন্য, কাকে নিয়ে তিনি লড়বেন? তিনি একা লড়ে আবার সেই আগের মানে সেই ভাবমূর্তি তৈরি করবেন? আমার মনে হয় না। আমার মনে হয় 21শে জুলাই তো এরপরে আর লোক ডাকলে লোক আসবে না। এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, ওনার কাছে কিন্তু সেই সময় প্রচুর লোকজন, ওনার নেতা নেত্রীরা, বিশাল একটা ব্যাপার স্যাপার ছিল। আর যখনই ওনার ক্ষমতা চলে গেল, তারপর থেকে দেখছি ওনার ভেতরের লোকজন যারা নেতা নেত্রী, তারাই কিন্তু ওনার নামে দোষারোপ করছে। আচ্ছা, সে তো করবেই, স্বাভাবিক। তারা কাজ করতে পারেনি। ওনাকে ভালোবেসে মানুষ এসেছিল। উনি সেখানে প্রজেকশন করতে চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। পারিবারিক রাজনীতি, পারিবারিক পরিবারতন্ত্র, যে রাজনীতির অকখ কোনোদিনও হাতে খড়ি হয়নি, যে কোনো সংগ্রাম করেনি, যে তৃণমূল কংগ্রেসের জন্য কোনো লড়াই করেনি, উনি হঠাৎ করে তাকে নিয়ে চলে এলেন মুখ্যমন্ত্রী। যেন ওনার পরে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় যেন বাংলার মসনদে বসবেন, এমন একটা পরিবেশ পরিস্থিতি উনি তৈরি করার চেষ্টা করলেন। সুতরাং যা ভবিষ্যৎ হওয়ার সেটাই হলো। মানুষ এখন ওনার থেকেও বেশি অভিষেকের বিরুদ্ধে মুখ খুলছে এবং এটাই হবে। আর অভিষেকও জেলে যাওয়ার জন্য খুব তাড়াতাড়ি যেন প্রস্তুত হয়ে থাকে, কারণ তার নামে লিপস অ্যান্ড বাউন্স থেকে শুরু করে বিভিন্ন কেসে প্রচুর ঘোটালা, সিবিআই তদন্ত তার নামে রয়েছে। সুতরাং ওনারও জেল যাত্রাকেও বাঁচাতে পারবে বলে মনে হয় না। শোনা যাচ্ছে লিপসন বাউন্ড যে চলে গেছে এখান থেকে। আরে চলে গেলে কি হবে? চলে গেলে কি তার কেস বন্ধ হয়ে যাবে? চলে যদি যায়ও, সে যে দুর্নীতিটা করে গেছে তার জন্য কি তার মামলা বন্ধ হয়ে যাবে আপনার মনে হয়? তার জন্য যে তদন্ত প্রক্রিয়া সেটা বন্ধ হয়ে যাবে? সে তো অনেক চিটফান্ড কোম্পানিও বন্ধ হয়ে গেছিল, তাদের তদন্ত প্রক্রিয়া কি বন্ধ হয়েছিল? যারা যারা যুক্ত তাদের উপযুক্ত ব্যবস্থা হয়েছে, কোর্টও অর্ডার দিয়েছে। চলে গেলেই সবকিছু মীমাংসা করা যায় না। কোর্টে মামলা চলে এলে যা যা করে গেছে একটা সময়, সেইটার ফল ভোগ করতে হয়। সুজিত বসু রীতিমতো অ্যারেস্ট হয়েছেন। এরপর কি আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা আমি তো বন্দ্যোপাধ্যায় খুব তাড়াতাড়ি দেখছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখবো কিনা জানি না, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলের পেছনে আমি তাড়াতাড়িই দেখছি। এবং হচ্ছে যে ওই যুবরাজ থেকে ধান্দাবাজ, সবাই এখন তাকে ধান্দাবাজ বলছে এবং তার জন্যই তৃণমূল কংগ্রেস দলটা নষ্ট হয়েছে। এটা একদম দিনের আলোর মতো পরিষ্কার। শান্তিনিকেতন বিল্ডিং এ যত মানুষের চোখের জলের কষ্টার্জিত টাকা তিনি রেখেছেন, আমি মনে করি শান্তিনিকেতন বিল্ডিং খুলে সমস্ত মানুষের অবাধ যাতায়াত করে দেওয়া উচিত এবং ওটাকে পশ্চিমবঙ্গের সব থেকে বড় পাবলিক টয়লেট করে দেওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে নতুন রূপে হাইকোর্টে পদার্পণ করলেন, এটা কি আগামীতে হাইকোর্টে বাঁচানোর জন্য? হতে পারে, কিন্তু আদৌ আজকে উনি কোনো অর্ডার পেয়েছেন বলে আমার মনে হয় না। যাই হোক, সেটা কোর্টের বিষয়, আমি এটা নিয়ে কোনো বলতে চাই না। কিন্তু উনি এসে একটা চমক সৃষ্টি করার চেষ্টা করলেন, কিন্তু বাংলার মানুষ ওনার চমকে আর ভুলবে না এবং বাংলার মানুষ ওনাকে প্রত্যাখ্যান করেছে। উনি বর্তমান যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার কাছে 15,000-এরও বেশি ভোটে হেরে গেছেন ভবানীপুর থেকে। সুতরাং বাংলার মানুষ তাকে আর চায় না, এটা পরিষ্কার। এবং আজকে যে চোর চোর স্লোগান, তিনি তার এই 15 বছরের রাজত্বে যত চুরি করেছেন, ডাকাতি করেছেন, বিভিন্ন লোককে দিয়ে শাহজাহানদের মতন লোক তৈরি করেছেন, রাতে পিঠে বানানোর জন্য হিন্দু মহিলাদেরকে দিয়ে কাজ হাসিল করেছেন। হ্যাঁ, এবং হচ্ছে যে তিনি বলেছিলেন মহিলাদের সম্মানহানি করেছেন, রাত্রির 8টার পরে কোনো মহিলা রাস্তার বাইরে বেরোবে না, তিনি ফতোয়া জারি করেছিলেন। এইগুলোর বিরুদ্ধে মানুষ আজকে প্রতিবাদ করেছে। ভোট বাক্সে মানুষ আজকে ভোট দিয়েছে, নির্বিঘ্নে ভোট দিতে পেরেছে। নির্বিঘ্নে সঠিকভাবে ভোট দিতে পারলে 21 সালেই উনি চলে যান। দেয়াল লিখনটা স্পষ্ট হয়ে গেছিল নন্দীগ্রামে যখন তিনি শুভেন্দু অধিকারীর কাছে হেরে গেছিলেন, এবং এবার আরো বেশিভাবে স্পষ্ট হয়ে গেল। আমার মনে হয় তৃণমূল দলটা শেষ হয়ে গেছে, তৃণমূল আর বাউন্স ব্যাক করতে পারবে না।